পোশাক রপ্তানি কমলে আবার প্রণোদনা জানালেন বাণিজ্যমন্ত্রী। শ্রমিকের সন্তানের শিক্ষা নিশ্চিতের উদ্যোগ বিজিএমইএর। দ্বৈত হিসাব ব্যবহার সহ 5 কৌশলে ভ্যাট ফাঁকি। এনবিআর কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যোগ সাজসের অভিযোগ। মানসম্মত 4G সেবা পাচ্ছেন না গ্রাহক, একে অপরকে দোষারোপ করছেন অপারেটর ও মোবাইল প্রস্তুতকারক। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমন। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। পোশাক খাতের জন্য দ্বিতীয় দফা প্রণোদনা চেয়ে বিজিএমইএর চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, করোনার দ্বিতীয় সংক্রমণের কারণে পরিস্থিতি খারাপ হলে নতুন প্রণোদনার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে। একই সাথে ঋণের টাকা ফেরত দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন তিনি। শনিবার বিজিএমইএর এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। করোনার প্রথম ঢেউ সামাল দিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশের তৈরি পোশাক খাত, তখনই দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বাজার সংকুচিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলা এবং তৈরি পোশাক খাতের সমস্যা সমাধানে প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়ানো সহ প্রয়োজনে আরও নতুন সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। শনিবার সকালে বিজিএমইএ আয়োজিত অনলাইন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। যদি অবস্থাটা সত্যিকার অর্থেই আরো ডিটেরিওরেট করে, তাহলে নিশ্চয়ই আবার করে চিন্তা করতে হবে। গভর্নমেন্ট তো ওপেন মাইন্ড নিয়েই বসে আছে, কারণ শুধুমাত্র একবার দিয়েই যে শেষ হয়ে যাবে বা দিতে হবে বা দিতে হবে না, সবকিছুই নির্ভর করছে সামনের দিনগুলো কেমন হয়। এছাড়া ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় প্রস্তুত থাকার উপর জোর দেন। এমন চিন্তা ভাবনা, এমন ক্যাপাসিটি দিতে হবে যাতে তারা আপনার আইএসও স্ট্যান্ডার্ড বা ইউ স্ট্যান্ডার্ড বা আমেরিকান স্ট্যান্ডার্ড ট্রেন করে। আদারওয়াইজ কিন্তু খুব ডিফিকাল্ট হবে। তো সেজন্য এই রোবোটিক্স যে যারা আছে 53 লাখ যে লোক আপনার আউট, মানে শিফটিং হতে হবে তাদের প্রেজেন্ট প্রফেশন থেকে, এটা আপনাদের মধ্যে একটা মেজর কোশ্চেন আসবে। এ সময় বিজিএমইএর সভাপতি রুবানা হক সংগঠনটির নতুন অভিযাত্রা গো হিউম্যান গো গ্রিনের 7টি অঙ্গীকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শ্রমিকদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত, আন্তর্জাতিকভাবে নিজেদের সংস্কৃতি তুলে ধরা এবং দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানো। এজন্য বিজিএমইএ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানান রুবানা হক। বর্তমানে মোট 70 জন নারী কর্মী সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সহায়তায় চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয় বিশেষ প্রোগ্রামের অধীনে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন। এই বছরই প্রথম ব্যাচ হিসেবে তাদের মধ্যে থেকে 4 জন স্নাতক ডিগ্রি অর্জন করছেন। দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত পোশাক শিল্পকে গতিশীল এবং সচল রাখতে শুধু শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য 3 কিস্তিতে প্রণোদনা দেয়া হয় প্রায় 10,000 কোটি টাকা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বিজিএমইএর পরিচালক শরীফ জহির। জনাব শরীফ জহির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংবাদে। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাণিজ্যমন্ত্রী কিন্তু আজ আপনাদের অনুষ্ঠানে বলেছেন যে রপ্তানি যদি আবার খারাপ পরিস্থিতিতে যায় বা কমে যায়, তখন পর্যালোচনা করে দ্বিতীয় দফা প্রণোদনা দেয়া হবে। আপনারা কিন্তু অলরেডি প্রণোদনার ঋণ নিয়েছেন এবং বাণিজ্যমন্ত্রী কিন্তু সেটা আবার ফেরত দেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছে। এখন দ্বিতীয় দফায় প্রণোদনা নিলে আপনাদের উপর আসলে ঋণের বোঝা কি বা চাপ সৃষ্টি হবে না? জি, বর্তমান সিচুয়েশন যেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়েভটা অবজার্ভ করছি। তো এখন সিচুয়েশন অলরেডি কিন্তু আমরা যদি ফিগার্স গুলো দেখি, এটা কিন্তু অলরেডি অ্যালার্মিং। আমাদের মার্চ টু জুলাই গত বছরের সাথে যদি আমরা এখন পর্যন্ত কম্পেয়ার করি, অলমোস্ট 34% কিন্তু আমাদের এক্সপোর্ট কমে গিয়েছে। তার সাথে সাথে আমরা যদি কান্ট্রি ওয়াইজ যদি আবার এক্সপোর্ট গুলো দেখি, আমরা কিন্তু অলমোস্ট ইউকে তে আপনার 8% লোয়ার দেন লাস্ট ইয়ার্স ফিগার। আমি যদি ইটালি ধরি তাহলে ওখানে অলমোস্ট 30% লোয়ার, জাপানে 28% লোয়ার। তো ফিগার্স কিন্তু অলরেডি খুবই অ্যালার্মিং। এবং যেটা আমরা মনে করছিলাম যে, বা যেটা সত্যি কথা হচ্ছে যে আমরা কিন্তু সরকারের যে প্রণোদনাটা ছিল সেটার কারণে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিলাম। তো এখন যদি পরিস্থিতি যদি প্রলং করে এভাবে, তাহলে ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রিটা আবার একটা সংকটের মধ্যে পড়বে এবং আমাদের ফার্দার হয়তো বা অ্যাসিস্ট্যান্স লাগবে আর কি সরকার থেকে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে কিন্তু আপনারা যেটা বলছেন যে এখন মানে রপ্তানি আসলে অনেক নিচে মানে কমে গেছে। আপনাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা রপ্তানি বাড়াতে? আমরা তো সব রকমই এখানে চেষ্টা করা হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের যেই যেই স্পেশালি কিছু কিছু সেক্টরে যেগুলোতে অর্ডারটা কমেছে সেখানে আমরা আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিছুটা রিট্রেঞ্চমেন্ট বা ক্যাপাসিটি কমায় যেভাবে চলা সম্ভব, যেখানে হয়তো বা ফ্যাক্টরি ওভারটাইম করতো সেখানে 8 ঘন্টায় কাজ করতেছে করে সেটার ভিতরে কস্ট ম্যানেজমেন্টের চেষ্টা করতেছে। তো তার সাথে সাথে আমাদের শুধু প্রণোদনা ছাড়াও কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যে বেনিফিট গুলো দেওয়া হয়েছে, যেরকম আমাদের ইডিএফ ফ্যাসিলিটিস গুলোর বাড়ানোর কারণে আমাদের ব্যাক টু ব্যাক এলসি পেমেন্ট গুলো কিন্তু আমরা আরো টাইম পাচ্ছি। তো সবকিছু মিলাই কিন্তু আমরা কোনোভাবে আমরা সার্ভাইভ করতেছিলাম আর কি এতদিন। তো আবারও যেটা বলতেছি যে যদি সিচুয়েশন যদি চেঞ্জ হয়, যদি ইমপ্রুভ করে, যেরকম সামনে ক্রিসমাস সেল আছে, যদি ইমপ্রুভ করে তাহলে হয়তো বা সিচুয়েশনটা আরো বেটার হবে। যদি না করে, যদি প্রলং করে তাহলে ডেফিনেটলি আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আর কি ইন্ডাস্ট্রি। আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনাদের যে গো হিউম্যান গো গ্রিন যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই যে এই প্রকল্পের ফলে রপ্তানি বা পোশাক খাতে কি ধরনের সুফল পাওয়া যাবে? এখন যে চ্যালেঞ্জেস গুলো আর কি ইন্ডাস্ট্রিতে যে চ্যালেঞ্জ, এখানে তো আমরা ডেইলি দেখছি যে প্রাইস কমে আসতেছে অ্যাকচুয়ালি রিটেল সিচুয়েশন যেটা। আর রিটেল ব্যবসা যখন আরো খারাপ যাচ্ছে রিটেলারদের জন্য, তারা কিন্তু আমাদের উপরে একটা প্রাইস প্রেসার দিয়ে রাখছে। হ্যাঁ, এবং আমরা যদি এফওবি যদি ইয়ার টু ইয়ার যদি দেখি যে একই প্রোডাক্টের জন্য তারা কি এফওবি দিচ্ছে, তাহলে আমরা দেখবো যে সিগনিফিকেন্টলি কিন্তু এফওবি কমে গেছে পার ইউনিট। তো এটাকে যদি সাস্টেইন করতে হয় তাহলে ডেফিনেটলি আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। এখন আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য একমাত্র শুধু লেবার প্রোডাক্টিভিটি না, এটা সামগ্রিক প্রোডাক্টিভিটি। এটা ধরেন আমাদের লজিস্টিক্যাল সাপোর্ট, যেটা আমাদের পোর্ট থেকে শুরু করে, আমাদের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি থেকে শুরু করে, হ্যাঁ, আমাদের ম্যাটেরিয়াল প্ল্যানিং যেটা বলি, এমআরপি, রিসোর্স প্ল্যানিং যেটা, সেখান প্রত্যেকটা এফিসিয়েন্সি আমাদের বাড়াতে হবে। তো আমাদের এখানে প্লেজের মধ্যে আপনি দেখবেন যে একটা আছে যে আমরা টেকনোলজি ইউজ করে কিভাবে আরো প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, সেখানে সেটা আছে। এখন বর্তমানে ইন্ডাস্ট্রি অর্থাৎ অ্যাওয়ারনেস আমরাও হচ্ছে। আশা করব যে আপনাদের এইসব পদক্ষেপের ফলে যেন রপ্তানি খাতে আরো উন্নত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম বিজিএমইএ এর পরিচালক শরীফ জহিরের সাথে। জানাবো পরবর্তী সংবাদ। নিবন্ধন না নেওয়া নিলেও কম ভ্যাট দিতে দ্বৈত হিসাব ব্যবহার এবং পণ্যের পরিমাণ কম বেশি দেখিয়ে অপ্রযোজ্য কর রেয়াত নেওয়া সহ 5 কৌশলে ভ্যাট ফাঁকি দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে বেশি ফাঁকি দেওয়া হয় দ্বৈত হিসাব ব্যবহার করে। ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। রাজধানীর ব্যস্ততম এই সড়কের পাশের বিপণী বিতান মৌচাক মার্কেট বছর জুড়ে জমজমাট বেচাকেনা। এই বিপণী বিতানে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 450, যার মধ্যে মাত্র 220 প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন রয়েছে। অর্থাৎ অর্ধেকেরও বেশি ব্যবসায়ী ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা করছেন। একই চিত্র সারা দেশের। এছাড়া অনলাইন ব্যবসার প্রসার বাড়লেও বেশিরভাগ উদ্যোক্তাই নেননি ভ্যাট নিবন্ধন। সিরাজ সাইকেল ইন্ডাস্ট্রিজ 2018-19 অর্থ বছরে 19 কোটি 73 লাখ টাকার সাইকেল বিক্রি দেখিয়ে ভ্যাট পরিশোধ করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির কাগজপত্র ঘেঁটে ভ্যাট গোয়েন্দারা পেয়েছেন 73 কোটি 86 লাখ টাকা বিক্রির তথ্য। ভ্যাট গোয়েন্দারা বলছেন দ্বৈত হিসাব ব্যবহার করে 54 কোটি টাকা বিক্রির উপর ভ্যাট ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের মতোই বেশিরভাগ ব্যবসায়ী ভ্যাট ফাঁকি দিতে বেছে নেন দ্বৈত হিসাব পরিচালনা। নানা উপায়ে ভ্যাট ফাঁকির পদ্ধতি আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে ডাবল অ্যাকাউন্টস মেনটেন করা। আরেকটা পদ্ধতি হচ্ছে যে ভ্যাট রেজিস্ট্রেশন না নিয়েই ব্যবসা পরিচালনা করা। এছাড়া পণ্যের পরিমাণ কম বেশি দেখিয়ে অপ্রযোজ্য কর রেয়াত নেয়া, প্রকৃত তথ্য না দিয়ে মন গড়া হিসাব দাখিল করে এবং উৎসে কর্তনযোগ্য স্থান ও স্থাপনার ভ্যাট ফাঁকি দেন ব্যবসায়ীরা। ভ্যাট ফাঁকিতে রাজস্ব বোর্ডের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ব্যবসায়ীদের সহযোগিতা করে নিজেরা অনৈতিকভাবে আর্থিক সুবিধা নেন বলে অভিযোগ রয়েছে। তবে অনুসন্ধানে ধরা পড়লে ফেঁসে যান কেবল ব্যবসায়ীরাই। আলটিমেটলি ভ্যাট ফাঁকি যারা দিচ্ছেন তাদের হয়তো স্বাভাবিকভাবে লাভবান তিনি হচ্ছেন, কিন্তু লং রানে কিন্তু তাকে সুদ সহ জরিমানা সহ কিন্তু তাকে এই ভ্যাটের টাকাটা জমা দিতে হচ্ছে। এটি জনসমক্ষে আসলে কাস্টমারের কাছে কিন্তু তিনি হেয় প্রতিপন্ন হচ্ছেন। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে
106 প্রতিষ্ঠানে নিরীক্ষা অভিযান চালিয়ে 1327 কোটি টাকা ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা কর্মকর্তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এনবিআর এর সাবেক কমিশনার আব্দুল কাফি। জনাব আব্দুল কাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। ভ্যাট ফাঁকি বন্ধে কিন্তু নতুন নতুন অনেক প্রযুক্তি আনা হচ্ছে এবং এসব প্রযুক্তি কিন্তু ব্যবহার বাড়ানো হচ্ছে, অনেক সচেতন করা হচ্ছে, কিন্তু তারপরও আসলে ভ্যাট ফাঁকি বন্ধ করা যাচ্ছে না কেন? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে ভ্যাট ফাঁকি বন্ধ করার জন্য একটি ব্যবস্থা হচ্ছে যে এনফোর্সমেন্ট বাড়ানো, ভ্যাট অফিসারদের দিক থেকে এনফোর্সমেন্ট বাড়ানো, মনিটরিং বাড়ানো, এবং আরেকটা হচ্ছে যে আপনারা বলছেন যে যোগসাজশের যে বিষয়টা, সেটা যদি কমাতে হয় তাহলে ভ্যাট অফিসারদের জন্য রিওয়ার্ড রুলস যেটা আছে, পুরস্কার মঞ্জুরি আদেশ, সেটা লিবারেল করতে হবে। তাহলে তাদের ইনভলভমেন্টটা কমে যাবে এবং তারা কিছু আর্থিক সুবিধা পাবে, ফলে করমুক্ত আর্থিক সুবিধা পাবে, ফলে তারা অনেক ধরনের ইনভলভমেন্টে যাবে না। এটা একটা হতে পারে। আর একটা পাশাপাশি ট্যাক্স পেয়ারদের জন্য প্রণোদনা, ট্যাক্স পেয়ারকেও একইভাবে প্রণোদনা দেওয়া যেতে পারে, যেমন পুরস্কার দেওয়া যেতে পারে, এবং এখন যেটা মূসক দিবসে পদক দেওয়া হচ্ছে, এই পদকের সংখ্যাগুলো আরো বাড়ানো যেতে পারে, বিভিন্ন খাতে বিভিন্ন এরিয়াতে এটা দেওয়া যেতে পারে, কমিশনারেট ভিত্তিক, ডিভিশন ভিত্তিক করা যেতে পারে। সেখানে তারা কিছুটা প্রণোদনা অনুভব করবেন, ট্যাক্স পেয়ারও তখন কিছুটা উৎসাহিত হবে। আর একটা হচ্ছে যে ইএফডি মেশিন বা এই ধরনের ফিজিক্যাল ডিভাইস যেগুলো ব্যবহার করার কথা বলা হচ্ছে, সেখানে খানিকটা রেজাল্ট আসবে, তবে পুরোপুরি আসবে না, কারণ অনেকেই যদি মেশিনের মধ্যে তথ্য প্রবেশ না করে তাহলে সেটা কিন্তু সেই তথ্য কিন্তু পাওয়ার কোনো উপায় নেই। সুতরাং ট্যাক্স পেয়ারকে কমপ্লেন করা, ট্যাক্স পেয়ারকে প্রণোদনা দেয়া, ট্যাক্স পেয়ারকে কনসাস করানো, ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করা, এই বিষয়গুলো কিন্তু দুই পাশেই লাগবে, কারণ ফল্ট কিন্তু দুই পাশেই আছে, এক পাশে ফল্ট না, দুই পাশেই ফল্ট আছে, সুতরাং দুই পাশেই ট্রিটমেন্ট করতে হবে। আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে ভ্যাট ফাঁকি বন্ধে কোনটি বেশি কার্যকর, প্রযুক্তি নাকি আইনের প্রয়োগ? আপনার কি মনে হয়? আমি মনে করি যে আইনের প্রয়োগটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি প্রযুক্তি দিলেন, সেটাও তো মনিটর করতে হবে, সেটাও তো এনফোর্স করতে হবে। সুতরাং এনফোর্সমেন্ট যদি না থাকে তাহলে আপনি শুধুমাত্র যন্ত্র দিয়ে কিন্তু এটা রেজাল্ট পাবেন না। সুতরাং এনফোর্সমেন্ট গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে মনিটরিং, তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে মেশিন। আরেকটি বিষয় জানতে চাই যে ব্যবসায়ীরা অনেক সময় বলে থাকেন যে এই যে প্রযুক্তি বিষয়ক বা অনলাইনে ভ্যাট দিতে যে তারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন, এই সব বিষয় আসলে কিভাবে সমাধান করা যায়? এসব বিষয়ে আমি মনে করি যে সরকারের নিয়ন্ত্রণগুলো কিছুটা ডিসেন্ট্রালাইজ করা যেতে পারে। যারা মেশিনগুলো সাপ্লাই করছে তাদেরকে কিছু দায়িত্বের মধ্যে নিয়ে আসা, যাতে এখন যেমন অনেকেই বলে যে আমার মেশিন খারাপ হয়ে আছে, আমি এটা টেলিফোনে বলছি, এটা ভালো করে দিয়ে যাচ্ছে না, আবার মেশিনওয়ালারা বলছে না, আমাদেরকে কেউ জানায় নেই। সুতরাং এই ধরনের এই যে বিষয়টা, এই কমিউনিকেশন গ্যাপটা দূর করে যারা মেশিনটা সাপ্লাই করছেন, এনবিআর এর উচিত তাদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসা, এবং তারা যাতে মেশিনগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখে দেন। অর্থাৎ প্রযুক্তি এবং আইনের প্রয়োগ দুপক্ষকে আসলে সমন্বয় করে ব্যবস্থা নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গ্রাহকদের মধ্যে উপযুক্ত হ্যান্ডসেট কম থাকাকে 4G সেবার বিস্তারে বাধা হিসেবে দেখছেন মোবাইল অপারেটররা। তবে ফোন উৎপাদন ও বিপণনকারীরা বলছেন মানসম্মত সেবার অভাব রয়েছে। সঠিকভাবে সেবা পেলে 4G হ্যান্ডসেট কেনায় আগ্রহ বাড়বে গ্রাহকদের। 2018 সালের ফেব্রুয়ারিতে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ প্রযুক্তি 4G সেবা চালু হয় দেশে। এরই মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এই সেবা সম্প্রসারণ করেছে মোবাইল অপারেটররা। তবে মান নিয়ে প্রশ্ন আছে বরাবরই। পরে অনেক স্লো কাজ করে, কথা শোনা যায় না, আমরা কিছু বললে সেটাও শোনা যায় না। কিছু কিছু বাসায় আছে যেখানে নেটওয়ার্ক থাকে না, লাইন কেটে যায়, কল ড্রপ করে। 1 GB তাতে ইউজ করতেছি, কিন্তু সেটা তো আমার মনের মতো আমাকে পেতে হবে, সার্ভিসটা তো আমি পাবো, সেই সার্ভিসটা আমরা পাই না। দেশে বর্তমানে মোবাইল ফোন আছে 11 কোটির মতো। এর মধ্যে স্মার্টফোন 25 ভাগ এবং 4G ব্যবহার উপযোগী ফোন 20 থেকে 22 ভাগ। উপযোগী মোবাইল হ্যান্ডসেট কম থাকাকে 4G সেবা বিস্তারে বাধা হিসেবে দেখছেন অপারেটররা। ডিভাইসের পেনিট্রেশন কিন্তু এখনো 22% উপরে উঠতে পারেনি। এটা কারণ হচ্ছে হাই ভ্যালু অফ 4G ডিভাইস প্রাইস, আমাদের ইম্পোর্ট ডিউটি অনেক বেশি, আর লোকালি যারা প্রডিউস করে তারা এখনও 3G এবং 2Gতে ফোকাস করছে বেশি। সো এটা একটা বটলনেক থেকে যাচ্ছে এবং এটার এক্সপিরিয়েন্স এখনও খুব একটা ভালো না। মোবাইল ফোন বিপণনকারীরা বলছেন 4G সেবার সুবিধা সঠিকভাবে পেলেই গ্রাহকদের মধ্যে এই প্রযুক্তিতে আগ্রহ বাড়বে।
হ্যান্ডসেটটা বাজারে দেওয়ার পরে 4G হ্যান্ডসেট ইউজ করে যে 4Gর যে বেনিফিট এবং এই 4G হ্যান্ডসেটের যে এডিশনাল কস্ট যেটা হবে সেটার এগেইনস্টে কাস্টমার কি প্রিমিয়াম পাবে সেই জিনিসগুলো কিন্তু আসতে হবে নেটওয়ার্ক প্রোভাইডারের কাছ। 4G হ্যান্ডসেটের স্বল্পতার কারণে 4G বাড়ছে না, এই কথাটা একেবারেই গ্রহণযোগ্য না। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, অপারেটরদের নেটওয়ার্ক সম্প্রসারণে জটিলতা কেটে গেছে, তবে তরঙ্গ স্বল্পতায় সেবার মান বাধাগ্রস্ত হচ্ছে। আমাকে তারা এইটুকু অন্ততপক্ষে শিওর করেছে যে আপনার 2021 সালের শুরুতে প্রথম প্রান্তিকের মধ্যে তাদের কোনো সাইট থাকবে না যে সাইট 4G ক্যাপেবল হবে না। ফলে এটা একটা আমার কাছে বড় একটি আশাবাদের বিষয়। এদিকে আগামী বছরই 5G চালু করতে চায় সরকার। এজন্য করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই তরঙ্গ নিলাম হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।